রেলের কর্মবিরতিতে সারা দেশে যাত্রীদের দুর্ভোগ, আর কোনো দাবি মানা সম্ভব নয় বললেন অর্থ উপদেষ্টা। জনগণ থেকে দূরে সরে গেলে পরিণতি হবে 5 আগস্টের মতো বললেন তারেক রহমান। মহার্ঘ ভাতার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার, দেয়ার কথা কে বলেছিল জানেন না উপদেষ্টা। শেখ হাসিনাকে ফেরাতে কাজ করে যাবে দুর্নীতি দমন কমিশন। র্যাব বিলুপ্তির জন্য আবারও হিউম্যান রাইটস ওয়াচের আহ্বান। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদের সাথে আছি আমি সাব্বির আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে, রাজধানী সহ সারা দেশে সামাজিক বনায়নের যে কোনো গাছ কাটতে লাগবে নির্দিষ্ট কর্তৃপক্ষের অনুমতি, বিধিমালা পরিবর্তনের নির্দেশ হাইকোর্টের। মূল বেতনের সঙ্গে অ্যালাওয়েন্স ভাতা যোগ করে পেনশন সহ বিভিন্ন সুবিধা নিশ্চিতের দাবিতে কর্মবিরতি পালন করছেন রেলের রানিং স্টাফরা। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। এদিকে ট্রেনের বিকল্প হিসেবে সারা দেশে বিআরটিসি বাস সার্ভিস চালু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। অপরদিকে রেলের কর্মবিরতি কখন শেষ হবে সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি রেল উপদেষ্টা। মাহতাব মিনহাজের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মূল বেতনের সঙ্গে মাইলেজ ভিত্তিতে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন সহ বিভিন্ন দাবি আদায়ে রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতি। এতে সারা দেশের রেল চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আমি আপনার আধা ঘন্টা যাবত আর কি বসে আছি এখানে সব মালামাল নিয়ে আসছি, এখন এসে শুনি ট্রেন চলবে না। রেলকর্মীদের দাবি, দীর্ঘ বছরের সুবিধাগুলো 2021 সালে হঠাৎ করে বন্ধ করে দেয় আওয়ামী সরকার। তাদের সুবিধাগুলো ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিলেই চলবে ট্রেন। আমাদের নতুন কোনো দাবি নয়। আমরা 160 বছর ধরে যে মাইলেজ সুবিধাটা আমাদের এই পেশায় পেয়ে আসছি, সেই সুবিধাটা বলবৎ থাকে, এটাই আমাদের দাবি। 21 সালের যে প্রজ্ঞাপনটা ওটা স্থগিত না, ওটা বাতিল চাচ্ছি। আর দ্বিতীয় কথা হলো 22 সালে যে নিয়োগ হয়েছে তারা আমাদের মতো সমহারে সবকিছু সুযোগ সুবিধা পাবে, এটাই আমাদের মূল দাবি। এমন পরিস্থিতিতে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে যান রেল উপদেষ্টা। কোন স্পষ্ট বার্তা না দিয়ে জানালেন আন্দোলনকারীদের সঙ্গে চলছে আলোচনা। আপনাদের সঙ্গে আলোচনার দ্বার খোলা আছে। তো যেটা দুঃখজনক যে এতগুলো যাত্রীকে জিম্মি করে এই ধরনের একটা কর্মসূচি দেওয়া, এখানে তো কে সাফার করতেছে সাধারণ মানুষ। এদিকে যাত্রীদের সুবিধার্থে রেলের বিকল্প হিসেবে বিআরটিসি বাসের ব্যবস্থা করা হলেও পুরোপুরি কমেনি ভোগান্তি। বগুড়া কোনো গাড়ি নাই, এখন যাতে হচ্ছে যে কোনো গাড়ি নেই, এখন রাজশাহী যাতে হচ্ছে। উনি তো অতটা চিনে না রাস্তাঘাট, এখন উনি যায় নামে ধরেন বেকায়দার ভিতর পড়ে যাবে, তখন তো যায় রাস্তাঘাট খুঁজেই পাবে না। ট্রেনে গেলে হয়তো বা তারা সরাসরি যেতে পারতো, কিন্তু বাসে ওই সুবিধাটা নাই। লোকোমাস্টার, সহকারী লোকোমাস্টার, সাব লোকোমাস্টার, গার্ড এবং টিটিইরা হলেন রেলের রানিং স্টাফ, যারা ট্রেন চালানোর সঙ্গে সরাসরি জড়িত। সারা দেশে রেলওয়েতে কাজ করছেন 17,000-এর বেশি রানিং স্টাফ। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে রাজধানীর বাইরে থেকেও ছাড়ছে না কোনো ট্রেন। কর্মবিরতির কথা না জেনে স্টেশনে গিয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। রাজশাহীতে স্টেশন ভাঙচুর করেন ক্ষুব্ধ যাত্রীরা। দ্রুত ট্রেন চালুর দাবি তাদের। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এ চিত্র রাজশাহী রেলওয়ে স্টেশনের মেঝেতে পড়ে আছে চেয়ার টেবিল। ক্ষোভের বহিঃপ্রকাশ জানান দিতেই স্টেশনে ভাঙচুর চালান ক্ষুব্ধ যাত্রীরা। অভিযোগ, পূর্ব ঘোষণা ছাড়াই ট্রেন চলাচল বন্ধ করে দেয়ায় ভোগান্তি বেড়েছে তাদের। অ্যানাউন্স করছে না যে ট্রেন বন্ধ বা ট্রেন চলবে কি চলবে না। যখন যা চাচ্ছে তখন তাই চাইলে কি হয়ে যাবে বলে, জনগণের তো একটু ইয়াটা বুঝতে হবে। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে খালি পড়ে আছে স্টেশন মাস্টার সহ কর্মকর্তাদের চেয়ার টেবিল। সকালে পাহাড়তলী স্টেশন চত্বরে বিক্ষোভ সমাবেশ করেন রেলের রানিং স্টাফরা। মোটামুটি ফাঁকা স্টেশনও, কোনো ট্রেন ছেড়ে যায়নি নির্দিষ্ট গন্তব্যে। যারা না জেনে স্টেশনে এসেছেন তারা পড়েছেন চরম ভোগান্তিতে।
কম ভাড়ায় আর স্বস্তির ট্রেন যাত্রায় গন্তব্যে যেতে খুলনা রেলওয়ে স্টেশনে সকালেই হাজির হন যাত্রীরা। তবে স্টেশনে গিয়ে পড়েন হতাশায়। ট্রেন না চলায় বেড়েছে ভোগান্তি। আমাদের কষ্ট হবে না, এই জায়গায় টিকিট কাটছি আমরা অনলাইনে 3 দিন আগে, তো আমরা একটা ভোগান্তিতে পড়লাম। এই বাচ্চা কাচ্চা নিয়ে বাসে যাওয়া কত ঝামেলা। দাবি দেওয়া আদায় করতে গিয়ে এই সাধারণ জনগণের যে ভোগান্তিটা, এটা আসলে কারোরই কাম্য নয়। একই চিত্র রংপুর রেলওয়ে স্টেশনেও। প্রতিদিনের মতনই কর্মচাঞ্চল্য, ফাঁকা টিকিট কাউন্টার। ভোগান্তির কথা জানান যাত্রীরা। বিষয়টা হুট করে ট্রেন মনে করেন বন্ধ করে দেওয়া, আমাদের ভোগান্তির মধ্যে পড়তেছি। আসতেছি একটু যত সুবিধার জন্য, কিন্তু তার থেকে দেখা যাচ্ছে সুবিধার থেকে অসুবিধাই বেশি হচ্ছে। যশোর, লালমনিরহাট, চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জের স্টেশনগুলোরও একই হাল। বন্ধ টিকিট কাউন্টার, ট্রেন না চলায় ভোগান্তি আর হতাশা নিয়ে ফিরে যাচ্ছেন যাত্রীরা। 635 টাকা দিয়ে টিকিট কাটছি, এখন যদি ট্রেন আজকে না যায় তাহলে আমার অন্য ব্যবস্থা করতে হবে। টিকিট কালকে রাত্রে পাচ্ছিলাম, এখন আসি দেখি যে ট্রেন নাই। গাজীপুরের জয়দেবপুর স্টেশনে যাত্রীরা ভিড় করলেও নেই ট্রেন চলাচল। ভোগান্তিতে পড়া যাত্রীরা জানান তাদের ক্ষোভের কথা। রেগুলার যায়, রেগুলার আসি, এখন এই যে পড়লে তাহলে মানে আমরা কিভাবে যাবো এখন? খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দর্শক, রেল ধর্মঘটের সর্বশেষ পরিস্থিতি জানতে আমরা চলে যাচ্ছি কমলাপুরে। সেখানে আছেন আমাদের সহকর্মী সিরাত আল মুস্তাকিম। সিরাত আল মুস্তাকিম, নিশান, কমলাপুরের সর্বশেষ অবস্থা কি আমাদের জানাবেন, এবং এই ধর্মঘট প্রত্যাহারে কোনো প্রকার আলোচনা হয়েছে কিনা? সাব্বির, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে অবস্থান করছি কমলাপুর রেল স্টেশনে। আমরা সারাদিন দেখছি এবং গতকাল রাত থেকে কিন্তু এই যে রেলওয়ে রানিং কর্মচারীদের যে কর্মবিরতি, সেই কর্মবিরতির কারণে কিন্তু যারা রেলওয়ে যাত্রী আছে তাদের ভিতরে চরম দুর্ভোগ আমরা দেখতে পাচ্ছি। অনেক যাত্রী এই যে কর্মবিরতির কথা না জেনে তারা কিন্তু কমলাপুর রেল স্টেশনে আসছেন এবং এসে কিন্তু এক বুক হতাশা নিয়ে তারা ফিরে যাচ্ছে। সেই কালকে রাত থেকে এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের হাতে আসেনি, যেই তথ্যের মাধ্যমে আমরা আসলে জানাতে পারি যে আসলে কর্মবিরতি চলবে নাকি কর্মবিরতি আসলে বন্ধ হয়ে তাদের যে দাবি দাওয়াগুলো সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। আলোচনা হওয়ার পরেও কিন্তু এখনো কোনো ধরনের তথ্য আমরা পাইনি। আমরা একটু জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে আজকে দুপুরে কিন্তু শ্রমিক দলের যে নেতা শিমুল বিশ্বাসের সাথে এবং রেলওয়ে যে সচিব তার সাথে কিন্তু যারা আন্দোলনকারী আছে তাদের আলোচনা হয়েছিল, এবং তার পরবর্তীতে কিন্তু তারা যারা রেলওয়ে কর্মচারী আছে তারা কিন্তু যে রেল ভবনে গিয়েছিল এবং সেখানে কিন্তু একটা আলোচনা হয়েছে। এবং এখন যে সর্বশেষ পরিস্থিতি, সেই সর্বশেষ পরিস্থিতি হচ্ছে যে যারা আন্দোলনকারী ছিল তারা কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনে এসেছে এবং তারা নিজেরা একটি আলোচনা করবে, এবং সেই আলোচনার পরেই কিন্তু সর্বশেষ যে তথ্য সেই তথ্য কিন্তু আমাদেরকে দিবে। আসলে তারা কর্মবিরতি ভেঙে তারা আবারও কি যে রেল চলাচল স্বাভাবিক করবে নাকি তারা এই কর্মবিরতিতে অনড় থাকবে, সেটি কিন্তু আমরা তাদের যে আলোচনা সেই আলোচনার পরেই কিন্তু অফিসিয়ালভাবে জানতে পারবো। এখনও কিন্তু আমরা সেই দ্বিধাদ্বন্দ্বের ভিতরে রয়েছি। আমরা কিন্তু এখনও সেরকম কোনো সুনির্দিষ্ট তথ্য পাইনি আসলে সামনে কি হতে চলেছে। কর্মবিরতি আসলে কি বন্ধ হয়ে রেল চলাচল স্বাভাবিক হবে কি না, বা কর্মবিরতি কি চলবে, সেটা কিন্তু এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য আমরা পাইনি। সাব্বির, কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ তথ্য এই ছিল আমার কাছে। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সহকর্মী সিরাত আল মুস্তাকিম আমাদের সাথে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হয়েছিলেন। কবে কখন কর্মবিরতি শেষ হবে তার সুনির্দিষ্ট কোনো তথ্য কিন্তু এখনও জানানো হয়নি কর্তৃপক্ষের কাছ থেকে। রেলের কর্মচারীরা যারা এই কর্মবিরতিতে গিয়েছেন তাদের একটি প্রতিনিধি দলের সাথে আলোচনা হচ্ছে, তো আমরা আশা করি খুব শীঘ্রই আপনাদের জানাতে পারবো। এবং রেল যোগে যারা যাতায়াতের কথা ভাবছেন তারা অবশ্যই সর্বশেষ তথ্য জেনে বের হবেন। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। রেলের কর্মচারীদের ওভারটাইম সহ বেশ কয়েকটি যৌক্তিক দাবি মেনে নেওয়া হয়েছে, তাই নতুন করে আর কোনো দাবি মেনে নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তাদের যৌক্তিক যে সেগুলো আমরা দিয়েছি, তারপরে তারা কেন করেছে এটা তাদের ব্যাপার। কারণ হয় কি, প্রত্যেকেরই দাবি দেওয়া, একাধিক দাবি দেওয়া থাকে, তাই না? তারা বলেছে এই দিতে হবে, ওভারটাইম অ্যালাউন্স দিতে হবে, পেনশন। আমরা যতটুকু আমাদের সম্পদের সেটা আমরা বলেছি, অন্যরা সংস্থা আমরা যেভাবে দিয়েছি আমরা দিয়েছি। এতে মোটামুটি আমার মনে হয় এটা যুক্তি ছিল এবং আমরা দিয়েছি সুবিধা। এখন যদি তারা বলে আরো সবগুলো একসাথে দিতে হবে, তা আপনারা বুঝতে পারেন না, অর্থের সংকুলন তো আমার করতে হবে। এদিকে ট্যাঙ্ক লরি ধর্মঘটে দক্ষিণ পশ্চিমের জেলাগুলোতে দেখা দিয়েছে জ্বালানি তেলের তীব্র সংকট। খুলনার 10 ও বৃহত্তর ফরিদপুরের 6 জেলায় পাম্পগুলোতে তেল না দেয় ব্যাহত হচ্ছে পরিবহন ব্যবস্থা। পণ্য পরিবহনে পড়েছে নেতিবাচক প্রভাব। খুলনা ও যশোর প্রতিনিধির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
ট্যাঙ্ক লরিগুলো অলস পড়ে আছে ডিপো ও তার আশপাশে। বন্ধ রয়েছে পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে তেল উত্তোলন। জুলাই আগস্টের আন্দোলনে খুলনা নগরীর ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয় ভাঙচুরের মামলায় রোববার গ্রেফতার হন বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিম। সেদিন থেকেই ধর্মঘট শুরু করেন শ্রমিকরা। ওনাকে ছেড়ে দিলে আমাদের আন্দোলনটা এরকম হয়ে যায়, প্রত্যাহার হয়ে যায়। সাধারণ শ্রমিক একই কথা যে আমাদের নেতা উনি এই মিথ্যা মামলায় অ্যারেস্ট হয়েছে। আলী আজিম ভাইকে যদি না ছাড়ে তাহলে আমাদের আন্দোলন তো চলবে এবং এই আন্দোলনটা আরো বৃহত্তর আকারে ধারণ করতে। ধর্মঘটের ফলে খুলনা বিভাগের 10 ও বৃহত্তর ফরিদপুরের 6 জেলায় দুর্ভোগে পড়েছেন পরিবহন ও মোটরসাইকেল চালকেরা। হঠাৎ বলতেছে তেল দেওয়া যাবে না, তেল নাই, না তেল না পাচ্ছি না, তো শুনতেছি নাকি বিক্রি করবে না। তেল নিয়ে আসলে তেল দিয়ে দেয়, আজকে বলতে যে তেল নাই। এখন আমাদের বিপদ নাই, বিপদের সময় আমরা কি করব? আমাদের যে ট্যাঙ্কিতে যে মজুদ ছিল সেটা আমরা এই বৃহস্পতিবার থেকে আজ প্রায় 5 দিন চালাচ্ছি। তো বর্তমানে আমাদের ডিজেল শেষ হয়ে গেছে। যেহেতু তেল উঠানো বন্ধ আছে, সেহেতু এক সময় না এক সময় আমাদের যে রিজার্ভ থাকবে সেই রিজার্ভটা শেষ হয়ে যাবে। বিভাগীয় নেতা আলী আজিমকে মুক্তি দেয়া না হলে সারা দেশে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা। সারা বাংলাদেশের ট্যাঙ্ক লরি আগামীকাল থেকে তারাও একবেলা ধর্মঘটে যাচ্ছেন। পাশাপাশি যদি এর কোনো সুষ্ঠু সমাধান না হয় তাহলে হয়তো সারা দেশব্যাপী লাগাতার কর্মবিরতিতে যাবে। আমাদের সেক্রেটারিকে ছেড়ে দিলে আমার কর্মবিরতি যখন তখন ছেড়ে দেবে, কিন্তু জাস্ট আইনের প্রক্রিয়া আমাদের জামিন দিলেই হলো। আমাদেরকে জামিন দিলে আমরা কর্মবিরতি আর পালন করব না। আলোচনার মাধ্যমে দ্রুত সংকট সমাধানের দাবি ভুক্তভোগীদের। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। 30 জুনের মধ্যে জাতীয়করণ সহ 6 দফা দাবি মেনে নেয় আন্দোলন প্রত্যাহার করেছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। মঙ্গলবার আলোচনার পর দাবি মেনে নেয়ার সরকারি ঘোষণা এলে আন্দোলন প্রত্যাহার করে নেন তারা। এর আগে গত 10 দিন ধরে রাজধানীতে অবস্থান করে আন্দোলন করেছিলেন শিক্ষকরা। মেহেদী হাসানের রিপোর্ট। জাতীয়করণের দাবিতে আন্দোলনরত ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের গেল রোববারই এভাবে শাহবাগে লাঠিচার্জ করে পুলিশ। শিক্ষকদের ছত্রভঙ্গ করতে ব্যবহার করা হয় জলকামান। প্রাথমিক বিদ্যালয়ের সিলেবাসই পড়িয়ে থাকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো, সঙ্গে আরবি ও ইসলামী শিক্ষা দেয় তারা। দেশে এ ধরনের 12,000 মাদ্রাসার 60,000 শিক্ষকের চাকুরি প্রাথমিক শিক্ষার ন্যায় জাতীয়করণের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোট। আমাদের কামলা দিয়ে খাইতে লাগে, এমন অবস্থা করতে লাগে, বাসায় টিউশন করি, কেউ টুকিটাকি ব্যবসা করি, কেউ কাজ করি, কেউ ইজি বাইক চালাই। তারা 1 থেকে 5 পর্যন্ত পড়াচ্ছেন একই বই, আমরাও সেই বই পড়াই এবং তারাও যে ঘন্টা ক্লাস করায় আমরাও সেই ঘন্টা ক্লাস করাই। সেহেতু ওরা যে 30-35 হাজার টাকা বেতন পায়, আমাদের একটি টাকাও বেতন দিচ্ছে না। আন্দোলনের এ পর্যায়ে মঙ্গলবারের মধ্যে দাবি মেনে না নিলে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন শিক্ষক নেতারা। অবশেষে আলোচনার পর এলো দাবি মেনে নেয়ার ঘোষণা। যে আপনাদের যে 6 দফা দাবি সেটা সহ আরো অতিরিক্ত আমরা আপনাদের জন্য বেশ কিছু জিনিস আমরা অলরেডি আমরা গ্রহণ করেছি এবং কাজ শুরু করেছি। এমন পরিস্থিতিতে আন্দোলন আপাতত স্থগিত করেন শিক্ষক নেতারা। 2025 জুনের মধ্যে 6 দফা দাবি বাস্তবায়ন করার লক্ষ্যে যে সিদ্ধান্ত দিয়েছে, আমরা তাদেরকে বাস্তবায়নের জন্য সাথে সহযোগ করব। কিন্তু যদি জুনের মধ্যে যদি সিদ্ধান্ত চূড়ান্ত না হয়, জুলাই মাসের 1 তারিখ থেকে কঠোর কর্মসূচি আমরা পালন করতে বাধ্য হব। দাবি মেনে নেয়ার ঘোষণায় উল্লাসে ফেটে পড়েন আন্দোলনরত শিক্ষকরা। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। 7 কলেজের শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে নিজ দপ্তরে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী এবং 7 কলেজের কয়েকজন প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান জাহাঙ্গীর আলম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে 7 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় ডাবি প্রশাসনকে ক্ষমা প্রার্থনা এবং প্রভিসি মামুন আহমেদের পদত্যাগ সহ বাকি 5 দফা দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শিক্ষার্থীরা জানান ক্যাম্পাসে বাস চলাচল বন্ধ রাখার কর্মসূচি তারা প্রত্যাহার করে নিয়েছেন। আমি একসময় ঢাকা কলেজের আমিও শিক্ষার্থী ছিলাম। তা আজকে আমার 2 ছোট ভাইয়ের সাথে আমার আবার এই ঢাকা কলেজের পুরানো দিনের অনেক স্মৃতি নিয়ে আলাপ হলো এবং তাদের যে
যে কতগুলি দাবি ছিল এবং সমস্যা ছিল, এগুলি নিয়ে আমাদের পুঙ্খানুপুঙ্খানু আলাপ হয়েছে এবং আমার ছোট ভাই যেটা বললেন এগুলি উনি যেটা বলছে এটা সবই ঠিক এবং এইভাবে আমরা এগুলির ব্যবস্থা নেব। 7 কলেজের অধিভুক্তি বাতিল সম্পর্কে কিছুই জানেন না শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। পরবর্তীতে এই কলেজগুলোর কি হবে সে সম্পর্কেও ধারণা নেই তার। বিশ্ববিদ্যালয় যেই ঘোষণা দিয়েছে এটা আমার সাথে আলোচনা করে তার ঘোষণা দেয়নি, এবং আমার নিজের পরামর্শ ছিল যখন এই ঘটনাগুলো ঘটছিল তখন একবারই আমার সাথে কথা হয়েছিল ফোনে। আমি আরেকটা মিটিং থেকে বেরিয়ে গিয়ে শুধু বলেছিলাম যে ওই কলেজগুলোর শিক্ষার্থীরা তাদের ভর্তির বিষয়ে, পরীক্ষার বিষয়ে যতগুলো অসুবিধা আছে যতদূর সম্ভব সেগুলো যেন নিরসন করা। যে দল জনগণ থেকে দূরে চলে যাবে তাদের পরিণতি হবে 5 আগস্টের মতো বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন। বিচ্ছিন্ন হলে, জনগণের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে কাজ করলে কনসিকুয়েন্সেস বা পরিণতি কি হয় ভাই আমরা 5ই আগস্ট দেখেছি না? আমরা 5ই আগস্ট দেখেছি। 5ই আগস্ট থেকে অনেক কিছু আমাদের শেখার আছে, 5ই আগস্ট থেকে অনেক কিছু আমাদের বোঝার আছে। কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা 31 দফার কর্ম প্রশিক্ষণ আজকে করেছি। এই 31 দফার সাথে সাথে 31 দফা যেমন জনগণের কাছে নিয়ে যাব, 31 দফার মাধ্যমে আমাদেরকে রিয়েলাইজ করতে হবে, আমাদেরকে একটি বাস্তবায়ন করতে হবে। অন্তর্বর্তী সরকার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে জামায়াতকরণীকরণ করে ফেলেছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন দেশের বিভিন্ন প্রধান বিশ্ববিদ্যালয়ের প্রধান করা হয়েছে জামায়াতের লোকদের। সোহেল সামির রিপোর্ট। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সদস্য পদ নবায়ন ফর্ম বিতরণ উদ্বোধন করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সে সময় শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে জামাতের লোকজন নিয়োগ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। আমরা ওই যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় যে সরকার, ফখরুদ্দিনের যে সরকার, সেটাকে আমরা শুনেছি সেনা সমর্থিত সরকার। আর এখন কি আমরা এটাকে বলবো জামাত সমর্থিত সরকার? শিক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য এই দুইটা যেন একেবারে পুরোপুরি একটি বিশেষ রাজনৈতিক দল তারা একেবারে তাদের নিয়ন্ত্রণের মধ্যে তারা নিয়েছে। ক্ষমতায় না আসতেই বিএনপির উপর নানাভাবে কলঙ্ক লেপনের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তার। আমরা রাষ্ট্র ক্ষমতায় নেই, কিন্তু তারপরেও যেভাবে আমাদের দিকে বাক্যবান এবং তীর নিক্ষেপ করা হচ্ছে এটা তো অত্যন্ত দুঃখজনক। আওয়ামী ফ্যাসিবাদের কীট পতঙ্গরা, এই কীট পতঙ্গরা যাতে ঢুকতে না পারে এই ব্যাপারে মানে খুব শক্ত নির্দেশনা আমরা জেলাগুলোকে আমরা দিচ্ছি। এর আগে সকালে বিএনপির প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করেন ব্রাজিলের রাষ্ট্রদূত। সে সময় দুই দেশের কৃষি, শিল্প, খেলাধুলা সহ অন্যান্য খাতে সম্পর্ক আরও জোরদার করা নিয়ে আলোচনা হয়। ফার্মাসিউটিক্যালসের কিছু রপ্তানি হচ্ছে, বাট আরও সম্ভাবনা আছে। গার্মেন্টস রপ্তানি হচ্ছে, সেখানে আরও বড় ধরনের সম্ভাবনা আছে। যে ব্রাজিলিয়ান কোচ নিয়ে এখানে আমাদের বাংলাদেশের ফুটবলটাকে আরও কীভাবে ইমপ্রুভ করা যায়। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়ে সরকার এখনও সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। মহার্ঘ ভাতার সিদ্ধান্ত কে নিয়েছে তাও জানেন না তিনি। প্রণব চক্রবর্তীর সহায়তায় আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। সম্প্রতি 14.5 লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন 10% থেকে সর্বোচ্চ 20% হারে মহার্ঘ ভাতা দেওয়ার খসড়া প্রস্তুত করেছিল অর্থ বিভাগ, যা বাস্তবায়নে 1 বছরের বাড়তি খরচ অন্তত 5,000 কোটি টাকা ধরা হয়েছিল। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সেই ঘোষণায় সরকারি চাকরিজীবীরা উচ্ছ্বসিত হলেও মূল্যস্ফীতির আশঙ্কায় ছিলেন বেসরকারি চাকরিজীবীরা। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা এ প্রসঙ্গে সিদ্ধান্ত হয়নি বলে জানান। মহার্ঘ ভাতা এখন আমরা ডিসিশন নেই না, ঘোষণা কে দিল?
আমি না তো বলি নাই, হাও বলি নাই, সিদ্ধান্ত হয়নি। প্রস্তাব পেলে এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা উল্লেখ করেন উপদেষ্টা। কে দিয়েছে ঘোষণা আমি জানি না, অর্থ মন্ত্রণালয়ের কাছে আসলে তো অর্থ মন্ত্রণালয় বলবে দেবো কি না দেবো কত, তারপরে ঘোষণা দেবে। আমরা তো এখনো ঘোষণা দিইনি, আমি তো এখনো সিদ্ধান্ত দিইনি। রোজার আগে থেকেই নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিতের আশ্বাস দেন অর্থ উপদেষ্টা। ইভেন রোজা শেষ হওয়া পর্যন্ত আমরা সবগুলো আমরা ইনশিওর করি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। দেশের প্রচলিত আইনেই শেখ হাসিনাকে ফেরানো সম্ভব বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক। দুদকের ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। এছাড়া বিগত আওয়ামী সরকারের সাবেক এমপি নুরুন্নবী চৌধুরী শাওনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা করেছে সংস্থাটি। ইসলামী ব্যাংকের 827 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে এস আলম পরিবারের 2 সদস্য সহ 52 জনের বিরুদ্ধে। বিস্তারিত শাকরা আরজুর প্রতিবেদনে। ফ্যাসিবাদের তকমা নিয়ে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গেল বছরের 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে অন্তর্বর্তী সরকার গঠনের পর গত 15 বছরের শেখ হাসিনার দুর্নীতি ও অপকর্মের চিত্রগুলো একে একে বেরিয়ে আসতে থাকে। দুর্নীতির অভিযোগে সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এরই মধ্যে 6টি মামলা করেছে দুদক। অনুসন্ধান চলছে একাধিক মেগা প্রকল্পে দুর্নীতির বিষয়েও। এমন অবস্থায় মঙ্গলবার দুদকের ব্রিফিংয়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে দুদক কাজ করছে বলে জানান সংস্থাটির মহাপরিচালক। সরকার এবং বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা সহ দুর্নীতি দমন কমিশন এ বিষয়ে কাজ করছেন। আমাদের এই সংক্রান্তে গঠিত তদন্ত দল কাজ করছেন। আইন অনুযায়ী তো সম্ভব, সুতরাং আইন অনুযায়ী সবকিছুই বিবেচনা করা হবে এবং সেই ধরনেরই প্রচেষ্টা অব্যাহত আছে। আওয়ামী সরকারের সাবেক এমপি নুরুন্নবী চৌধুরী শাওনের বিরুদ্ধে মামলার তথ্যও জানান আক্তার হোসেন। নুরুন্নবী চৌধুরী শাওন সাবেক সংসদ সদস্য, বোলা 03 মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ করায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947 সংশ্লিষ্ট ধারায় আজ একটি মামলা রুজু করা হয়েছে। ইসলামী ব্যাংক খাতুনগঞ্জ শাখা থেকে ঋণ গ্রহণের নামে টাকা আত্মসাতের অভিযোগে এস আলমের ছেলে ও ভাই সহ 52 জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বলেও জানান দুদক মহাপরিচালক। মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধের প্রমাণিত হওয়ায় আহসানুল আলম, সাবেক চেয়ারম্যান ইসি কমিটি এবং পরিচালনা পর্ষদ ইসলামী ব্যাংক, মোহাম্মদ আরিফুল ইসলাম চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক সেঞ্চুরি ফুড প্রোডাক্ট লিমিটেড সহ 52 জনের বিরুদ্ধে আরও একটি মামলা রুজু হয়েছে। অন্যদিকে ট্রাফিক সিগন্যাল প্রকল্পের 38 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ভবনে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। বিচার বহির্ভূত হত্যা, নির্যাতন এবং গুমের ঘটনায় অভিযুক্ত পুলিশের বিশেষায়িত ইউনিট র্যাব সংস্কার সম্ভব নয়। বিলুপ্তি একমাত্র পথ বলে মত দিয়েছে নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। র্যাব বিলুপ্তির পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক প্রভাব মুক্ত করার পরামর্শ দিয়েছে সংস্থাটি। এসব সংস্কারে জাতিসংঘ মানবাধিকার পরিষদকে যুক্ত করার আহ্বান জানায় হিউম্যান রাইটস ওয়াচ। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। বাংলাদেশের সংস্কার নিয়ে মঙ্গলবার প্রকাশিত হয় নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন আফটার দ্য মনসুন রেভলিউশন, আ রোডম্যাপ টু লাস্টিং সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ। 50 পৃষ্ঠার প্রতিবেদনে আইনশৃঙ্খলা বাহিনী, গণগ্রেপ্তার, নজরদারি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ নানা বিষয় উঠে আসে। প্রতিবেদনে বলা হয় 2004 সালে গঠিত র্যাবের বিরুদ্ধে গুম, হত্যা ও ক্রসফায়ারের অভিযোগ দীর্ঘদিনের। র্যাব প্রধান একেএম শহীদুর রহমানও গোপন বন্দিশালার কথা স্বীকার করেছেন এবং বলেছেন অন্তর্বর্তী সরকার ইউনিটটি বিলুপ্তি করে দিতে চাইলে র্যাব তা মেনে নেবে। এইচআরডব্লিউর মতে র্যাব বিলুপ্তির পর যাতে সদস্যরা অন্য ইউনিটে গিয়ে অপকর্ম না করতে পারে সেজন্য তাদের মানবাধিকার বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে। প্রতিবেদনে উল্লেখ করা হয় শেখ হাসিনা শাসনামলে নিরাপত্তা বাহিনীগুলো ব্যাপক রাজনৈতিক প্রভাবের শিকার হয়। এ বিষয়ে এইচআরডব্লিউর এশিয়া বিভাগের পরিচালক ইলেইন পিয়ার্স বলেন, রাজনৈতিক প্রভাবমুক্ত একটি নিরাপত্তা কাঠামো তৈরি বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। আর হিউম্যান রাইটস ওয়াচের জ্যেষ্ঠ গবেষক জুলিয়া ব্লেকনারের মতে যে দলই ক্ষমতায় এসেছে র্যাবকে নির্যাতনের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে, তাই র্যাবকে সংস্কার করা সম্ভব নয়, বিলুপ্তি একমাত্র পথ।
সংস্কারগুলো দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখতে জাতিসংঘের মানবাধিকার পরিষদের সাহায্য প্রয়োজন। দ্রুততম সময়ের মধ্যে এ সংস্কার না হলে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কষ্টার্জিত অর্জন বৃথা যাবে বলেও মনে করে সংস্থাটি। প্রতিবেদনে গণগ্রেপ্তার ও অজ্ঞাতনামা মামলা বন্ধে নিষেধাজ্ঞা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সমালোচনা করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। বিচার বিভাগ এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার তাগিদ দেওয়া হয়েছে। একই সঙ্গে নাগরিক সমাজের ওপর নজরদারি ও দমনমূলক কর্মকাণ্ড বন্ধে আহ্বান জানানো হয়েছে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছে সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। আন্তর্জাতিক মানের নির্বাচন করতে বাংলাদেশকে সহায়তার আশ্বাস ইউরোপীয় ইউনিয়নের। আমন্ত্রণ আবারও সন্ধ্যার 21 সংবাদে। ছাত্র জনতার আন্দোলনের সময় রাজধানীর রামপুরায় একটি ভবনের ছাদের কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলির ঘটনায় গ্রেফতার এএসআই চঞ্চল চন্দ্র সরকার সহ 3 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এর আগে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। রোববার রাতে খাগড়াছড়ির দিঘি নালা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে সোমবার ঢাকায় এনে ধানমন্ডি থানা হেফাজতে রাখা হয় এএসআই চঞ্চলকে। ধানমন্ডি থানার হেফাজত থেকে সকালে তাকে ট্রাইব্যুনালে আনা হয়। এদিকে আন্দোলনকারীদের মুখ চেপে ধরার ঘটনায় বরখাস্ত পরিদর্শক আরশাদ হোসেন ও মিরপুর বিভাগের সাবেক এডিসি এম মইনুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে ইউরোপীয় ইউনিয়নকে আশ্বস্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি। আন্তর্জাতিক মানে নির্বাচন করতে বাংলাদেশকে সব ধরনের সহায়তা দেওয়ার কথা জানান ইইউ রাষ্ট্রদূত। শিউলি শবনমের রিপোর্ট। আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সৌজন্য দেখা করতে আসেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা বলেন তারা। বৈঠক শেষে সিইসি জানান, ইউরোপীয় ইউনিয়ন ভোটের তালিকা প্রণয়ন সহ নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছে। নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে আগ্রহ প্রকাশ করেছে ইইউ। সব ধরনের সহায়তা ওনারা দিতে প্রস্তুত। ওনারা চান যে এটা ডেমোক্রেটিক ট্রানজিশনটা হোক, এবং হলে এই পথে আমাদের যত রকমের সহায়তা দরকার, দে হ্যাভ অ্যাসিউরড আস যে দে উইল বি উইথ আস ইন দিস প্রসেস। ইউরোপীয় ইউনিয়ন সংস্কারকে গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে তিনি জানান, ইসি সাংবিধানিক স্বাধীনতা বজায় রাখতে চায় বলে ইউরোপীয় ইউনিয়নকে জানানো হয়েছে। ইসির স্বাধীনতা কম্প্রোমাইজড হোক, এটা আমরা চাই না। এই কথাটা ওনাদেরকে আমরা জানিয়েছি, তারা অ্যাপ্রিসিয়েট করছে, বলে যে আমরা বিশ্বাস করি ইসি শুড বি ইন্ডিপেন্ডেন্ট। গ্রহণযোগ্য আন্তর্জাতিক মানে নির্বাচন করতে সব ধরনের সহায়তা দেবে ইইউ। And I have come with a message of support for the reform ambitions of the interim government, for the holding of elections in a transparent manner in line with international standards, and also to ask the Chief Election Commissioner what the European Union can do to support him. দুপুরে অতিরিক্ত সচিবের সঙ্গে দেখা করতে আসেন ইউরোপীয় ইউনিয়নের 2 জন গণতন্ত্র বিশেষজ্ঞ। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। জুলাই অভ্যুত্থানে আহত 36 জনকে দেয়া হলো নতুন ভোটার কার্ড। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছাত্র জনতার হাতে আনুষ্ঠানিকভাবে কার্ড বিতরণ করে নির্বাচন কমিশন। এর মাধ্যমে তাদের উন্নত চিকিৎসার জন্য পাসপোর্ট করা, বিদেশ যাওয়া সহ বিভিন্ন সেবা পাওয়া সহজ হবে। শিউলি শবনমের রিপোর্ট। জুলাই আন্দোলনে আহত অনেকেরই ছিল না জাতীয় পরিচয়পত্র কিংবা স্মার্ট কার্ড। বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে তথ্য সংগ্রহ করার 1 সপ্তাহের মধ্যে তাদের জন্য নতুন কার্ড তৈরি করে নির্বাচন কমিশন। প্রথম ধাপে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন 36 জনের হাতে কার্ড পৌঁছে দেয় ইসি। পরে প্রতিটি শয্যায় গিয়ে আহতদের কাছে ভোটার কার্ড তুলে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। দ্রুত সময়ে এই সেবা পেয়ে সন্তুষ্ট আহতরা। আউটসাইডে যদি আমি এই স্মার্ট কার্ডটা করতে যাই, অনেক ভোগান্তিতে পড়তে হয়। 1 সপ্তাহের মধ্যে আমি স্মার্ট কার্ডটা পাই, তার কারণে আমি ভীষণ খুশি। জুলাই অভ্যুত্থানে আহতদের প্রতি সম্মান জানাতেই দ্রুত সময়ে জাতীয় পরিচয়পত্র তৈরি করে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে ইসি। এদেরকে আমাদের অফিসে না যেয়ে আমরা এখানে আসি, সেটা কি একটা সৌজন্য
এবং তাদের প্রতি একটা সম্মানবোধ এবং শ্রদ্ধাবোধের নিদর্শন এটা থাকবে, এটাই হচ্ছে আমাদের কমিটমেন্ট। এক সপ্তাহের মধ্যে অন্যান্য হাসপাতালে চিকিৎসাধীনদের কাছেও এই সেবা পৌঁছে দেওয়া হবে। তাদের হাতের 10 আঙ্গুলের ছাপ ছিল না বা তাদের চোখে ওই আইরিশ ছিল না, ওইগুলো আমরা সব নিয়েছি। এখন এদের এই তথ্যগুলো আপডেটেড, ওদের তো বাইরে যেতে হচ্ছে, ওদের পাসপোর্ট করতে হচ্ছে, এখন আর ওদেরকে এনআইডির জন্য অপেক্ষা করতে হবে না। এতে চিকিৎসা সংক্রান্ত কাজে আহতদের বিদেশ যাওয়া, সরকারি অনুদান পাওয়া সহ নানান বিষয়ে সেবা গ্রহণ সহজ হবে। পাসপোর্ট তৈরি করা এবং জুলাই ফাউন্ডেশনে তাদের তথ্য প্রদান করা এবং সরকার যে তাদেরকে বিভিন্নভাবে সম্মানী প্রদান করতেছে, এই সমস্ত ক্ষেত্রে আসলে বিভিন্ন প্রতিবন্ধকতা বা তারা একটু সমস্যার সম্মুখীন হচ্ছিল। 1 তারিখে 2 তারিখে সিঙ্গাপুর থেকে একটা বিশেষ টিম আসতেছেন 5 জন চিকিৎসকের। ওই চিকিৎসকরা ওদেরকে দেখবে, তারা যদি মনে করে যে সিঙ্গাপুরে কোনো রোগীকে নিয়ে যাওয়ার প্রয়োজন আছে, ওনারা যদি রিকমেন্ড করেন, আমরা অ্যাকর্ডিংলি আমরা সিঙ্গাপুরে পাঠানোর ব্যবস্থা করব। এর আগে হাসপাতাল থেকে আহতদের তথ্য ও বায়োমেট্রিক সংগ্রহ করে ইসি। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। জ্বালানি ও অর্থনীতিতে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ সৌদি সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা করছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জনশক্তি রপ্তানি ও আর্থসামাজিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বজায় রাখার আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। দ্বিপক্ষীয় সম্পর্কের ব্যাপ্তি ও বিনিয়োগ বাড়ানো সহ জনশক্তি রপ্তানিতে অবদান রাখায় বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান পেয়েছেন বাংলাদেশ ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স মেডেল। ফরেন সার্ভিস একাডেমিতে এই সম্মাননা তুলে দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। 2020 সালে রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণের 5 বছর মেয়াদে শুধু সৌদি আরবেই প্রায় 14 লাখ কর্মীর কর্মসংস্থান হয়েছে। সৌদি ভিসা প্রক্রিয়া সহজ করা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বিশেষ অবদান রেখেছেন দুহাইলান। বাংলাদেশে দায়িত্ব পালনের গোধূলি লগ্নে বন্ধু হয়েই পাশে থাকার আশ্বাস দেন সৌদি রাষ্ট্রদূত। I firmly believe that our relationship is multifaceted, extending far beyond Hajj, Umrah, or manpower. It encompasses trade, investment, culture, sports, tourism, and every other aspect of cooperation that strengthen our bonds. নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনীতিতে পারস্পরিক সহযোগিতা দুই দেশের উন্নয়ন আরও গতিশীল করবে বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা। Saudi Arabia's forward-looking investment in Bangladesh, spanning key areas such as infrastructure, renewable energy, and finance, have further solidified this bond. Together, we have pursued critical initiatives to ensure energy security and promote peace. Both nations have consistently stood united in rejecting oppression and advocating for global stability and harmony. সৌদি আরবের শ্রম বাজারে বাংলাদেশি শ্রমিক এবং তাঁদের পাঠানো রেমিটেন্স বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতার বড় অংশ বলে উল্লেখ করেন উপদেষ্টা। Playing a vital role in the kingdom's economy while contributing to Bangladesh's development through remittances. আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এখন থেকে রাজধানী সহ সারা দেশে সামাজিক বনায়নের যে কোনো গাছ কাটতে হলে নির্দিষ্ট কর্তৃপক্ষের অনুমতি লাগবে বলে রায় দিয়েছে হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বে দ্বৈত বেঞ্চ এ রায় দেন। সারা দেশে প্রয়োজনের তুলনায় গাছ অনেক কম বলে মন্তব্য করে হাইকোর্ট। একই সঙ্গে সামাজিক বনায়ন বিধিমালা পরিবর্তনের নির্দেশও দেওয়া হয়েছে। বিস্তারিত শাকরা আরজু রিপোর্টে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় যে কোনো দেশে শতকরা 25% বনভূমি থাকা প্রয়োজন। বাংলাদেশে আছে মাত্র 15.58%। সুস্থভাবে বেঁচে থাকার জন্য ঢাকা শহরে যে পরিমাণ গাছপালা থাকা দরকার তা দিন দিন কমছে। অন্যদিকে সামাজিক বনায়ন চুক্তিতে সারা দেশে লাগানো গাছগুলো কেটে ফেলার কারণে পরিবেশের উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে, যা বন্ধ না হলে বাংলাদেশের পরিবেশ বিপর্যয় ঘটবে ও মানুষের বেঁচে থাকার অধিকার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এমন তথ্য যোগ করে গত 5 মে পরিবেশ রক্ষায় ঢাকাসহ সারা দেশে গাছ কাটা বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়। হাইকোর্ট শুনানি নিয়ে পরিবেশ রক্ষায় রাজধানীসহ সারা দেশের গাছ কাটা নিয়ন্ত্রণে কমিটি গঠন কেন নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন।
মঙ্গলবার রুলের চূড়ান্ত শুনানি শেষে রায় ঘোষণা করেন হাইকোর্ট। ঢাকায় একটা 7 সদস্য বিশিষ্ট কমিটি করার জন্য 7 দিনের মধ্যে যারা ঢাকার যে কোনো গাছ কাটতে গেলে তাদের কাছে আবেদন করতে হবে। তারা যদি দেখে যে পরিবেশের কোনো ব্যত্যয় হবে না, তাহলে তারা অনুমতি দিবে, তখনই কাটতে পারবে। জেলা প্রশাসক জেলা লেভেলে এরকম একটা কমিটি করবে, তারা অনুমতি দেবে ওই জেলায় গাছ কাটার ব্যাপারে। আবার উপজেলা লেভেলেও একটা কমিটি থাকবে, 7 দিনের মধ্যে কমিটিটা গঠন করবেন। উপজেলা লেভেলেও এই গাছ কাটার জন্য তারা সেইভাবে অনুমতি নিয়ে তারপরে কাটতে পারবেন। রাস্তার পাশে যারা গাছ লাগাবেন তারা অনুমতি ছাড়া গাছ কাটতে পারবেন না। গাছের সমমূল্য টাকা দেবে সরকার। যে গাছগুলো কাটা যাবে না, তাদের যে অর্থ সেটা সরকার পরিশোধ করবে, কারণ সরকারের অর্থ দেওয়ার মাধ্যমে এই গাছগুলো রাখার মাধ্যমে দেশের উপকার হবে, পরিবেশ রক্ষা হবে। তবে অবশ্যই এটা গ্রামের যে সাধারণ মানুষের যে গাছ, এগুলো কিন্তু আমাদের এর মধ্যে অন্তর্ভুক্ত না। আদালত রায়ে জানায় দেশে যে পরিমাণ গাছ প্রয়োজন সে পরিমাণ গাছ নেই। সামাজিক বনায়ন নীতিমালা পরিবর্তন করার আদেশ দেয় হাইকোর্ট। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছে সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। ক্যান্সার প্রতিরোধে রাশিয়ার টিকা পাওয়া যাবে সেপ্টেম্বরে। আমন্ত্রণ আবারও সন্ধ্যার 21 সংবাদে। এস আলমের মালিকানাধীন সব ব্যাংক সহ দুর্বল ব্যাংকের গ্রাহকদের আমানত ফিরিয়ে দেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তবে এজন্য কিছুটা সময় দরকার। রাজধানীতে ক্ষুদ্র অর্থায়ন খাত নিয়ে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির কর্মশালায় এসব কথা বলেন তিনি। দারিদ্র্য দূর করতে এনজিওগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান গভর্নর। বিস্তারিত সঞ্জয় অধিকারের রিপোর্টে। এস আলমের লুটপাটে দুর্বল হয়ে পড়া ব্যাংকগুলো থেকে আমানত ফেরত পাওয়া নিয়ে উদ্বিগ্ন অনেকেই। তবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানালেন কিছুটা সময় লাগলেও আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে। আমি ব্যক্তিগতভাবে 10 বছর আগে থেকে বলতেছিলাম যে এস আলমের ব্যাংকে আপনারা টাকা রাখবেন না, আপনারা রাখছেন 2% ইন্টারেস্ট বেশি দিচ্ছে, এখন ধরা খেয়ে গেছে। এখন আপনাদেরকে উদ্ধার আমরা করব, কিন্তু একটু সময় দিতে হবে। শহরের দরিদ্র মানুষের জন্য এনজিওগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, গ্রামের তুলনায় এখন শহরে দারিদ্র্যের হার বেশি। You need to also refocus on urban poverty, urban credit and urban housing issues. এগুলো কিন্তু মাইক্রো ক্রেডিটের মধ্যে আসতে পারে। পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক সহায়তায় দেশব্যাপী কাজ করছে ক্ষুদ্র ঋণ সংস্থা। সহজ শর্তে দেয়া হচ্ছে ঋণ, খেলাপির হারও তুলনামূলক কম। যেকোনো এনজিও নতুন ইনোভেটিভ চিন্তা করবে এবং সেটার একটা ফিজিবিলিটি করবে এবং চ্যালেঞ্জগুলো আইডেন্টিফাই করা দরকার। কর্মশালায় বলা হয়, অর্থনীতিতে এই খাতের প্রভাব কতটুকু তা খতিয়ে দেখা দরকার। ঋণের অর্থের ব্যবহার নিয়েও প্রশ্ন তোলা হয়। এমএফআইগুলো কিন্তু ইনোভেশনে ফাইন্যান্স করে, স্টার্ট আপেও ফাইন্যান্স করে। সেটার ইম্প্যাক্টটা প্রোডাক্টিভ খাতে কতটুকু আমাদের এই যেগুলো হচ্ছে ব্যবহৃত হচ্ছে সেটা মনিটর করে দরকার। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। এবার আবিও ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। সব মিলিয়ে বেক্সিমকো লিমিটেডের 40,000 কোটি টাকার বেশি ঋণ আছে। কিভাবে এ টাকা নেওয়া হয়েছে ফেব্রুয়ারির মধ্যে তা অনুসন্ধান করা হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। সচিবালয়ে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহের বর্তমান শ্রম ও ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, ফেব্রুয়ারি মাসের মধ্যে কোম্পানির সমস্ত বকেয়া প্রায় 550 কোটি টাকা পরিশোধ করবে সরকার। বেক্সিমকোর সব প্রতিষ্ঠান লে অফ ঘোষণা করা হবে জানিয়ে উপদেষ্টা বলেন, শেয়ার বিক্রি করে টাকার যোগান দেয়া হবে। এই ঘটনাকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির চেয়েও বড় ঘটনা উল্লেখ করে উপদেষ্টা বলেন, কিসের ভিত্তিতে ব্যাংকগুলো এসব ঋণ দিয়েছে তা তদন্ত করে ফেব্রুয়ারির মধ্যেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শাইনপুকুর সিরামিক ও বেক্সিমকো ফার্মার শেয়ার বিক্রির কথাও জানান উপদেষ্টা। 40,000+ কোটি টাকা ঋণ রয়েছে। এই টাকাগুলো কিভাবে নেওয়া হয়েছে আমরা যে ডিটেল পাচ্ছি, সেই ডিটেলে ধর্মচক্ষে মনে হয় যে এখানে ওই ব্যাংকে আমাদের প্রায় $1 বিলিয়ন চুরি হয়েছিল, যে রিজার্ভ চুরি হয়েছিল তার চেয়ে বড় তেল। এবং এই টাকাটা আমাদের টাকা, আপনাদের টাকা, ট্যাক্সের টাকা ব্যাংকে রেখেছে লোকজন, সেখান থেকে এটা উজাড় হয়েছে।
যুক্তরাষ্ট্রের সাথে এলএনজি আমদানির চুক্তিকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। এতে বিনিয়োগ বাড়তে পারে বলে আশা তাদের। জ্বালানি বিশেষজ্ঞরা এলএনজি আমদানির বিপক্ষে থাকলেও এখন তারা বলছেন এই মুহূর্তে এর কোনো বিকল্প নেই। যথাযথ প্রক্রিয়ায় কূপ খনন করলে বাংলাদেশ গ্যাস রপ্তানিকারক দেশ হয়ে উঠতে পারত বলে মন্তব্য তাদের। তহিদুর রহমানের রিপোর্ট। প্রকট হচ্ছে দেশের গ্যাস সংকট, ব্যাহত হচ্ছে বিভিন্ন কারখানার উৎপাদন, বেহাল অবস্থা অর্থনীতিতে। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের কোম্পানি আর্জেন্ট এলএনজির সঙ্গে চুক্তি সই করেছে সরকার। এতে বছরে 50 লাখ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি কিনবে বাংলাদেশ। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। সংকটে থাকা উৎপাদন খাত কিছুটা হলেও আলোর মুখ দেখবে বলে আশা তাদের। নতুন কূপ খননটা 15 বছর বন্ধ ছিল, তো যার কারণে নতুন কূপের দিকে যেতে তো একটু সময় লাগবে। লং টার্ম পলিসিতে যেতে হবে। সেখানে শর্ট টার্ম পলিসি হলো যে এলএনজি কিনে তাড়াতাড়ি আপাতত গ্যাস সংকটের সমাধানে যাওয়া। তো সরকার যে উদ্যোগটা নিয়েছে এটাকে আমরা স্বাগত জানাচ্ছি। আপৎকালীন মুহূর্তে এই চুক্তিকে ইতিবাচক বললেও আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে আসার উপর তাগিদ জ্বালানি বিশেষজ্ঞদের। প্রমাণিত যে আমাদের দেশে বহু জায়গায় গ্যাস এখন অনেক আছে, খুঁড়লেই আপনার গ্যাস বার হয়ে আসে। এই পথে যাওয়াটা হচ্ছে অপটিমাম, এটি হচ্ছে সর্বোত্তম পন্থা। আমরা যদি যথার্থ পদক্ষেপ নিতে পারি, বাংলাদেশের মতো দেশে গ্যাস উৎপাদন দেশীয় চাহিদা তো মিটবেই, আমরা গ্যাস রপ্তানিকারক দেশ হিসাবে পরিণত হতে পারি। বাংলাদেশে প্রাকৃতিক গ্যাসের সম্ভাবনা অনেক মন্তব্য করে দ্রুত সময়ে কূপ খননের উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। জানাবো খেলার সংবাদ। সাঁতার, টেবিল টেনিস, ভলিবল, কারাতে, ভারোত্তোলন সহ 7 ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। ক্রীড়াঙ্গনের সংস্কারের অংশ হিসেবে 15 নভেম্বর 9 ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করেছিল সরকার। 2 মাস 14 দিন পর আরও 7টি ফেডারেশন অ্যাডহক কমিটি করা হয়েছে। এর মধ্যে রয়েছে সাঁতার, টেবিল টেনিস, ভলিবল, কারাতে, ভারোত্তোলন, শরীর গঠন ও ফেন্সিং। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট ফেডারেশনের বিদ্যমান কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ আইন 2018-র 21 ধারা অনুযায়ী ভেঙে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। অনূর্ধ্ব 19 টি-20 বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 10 উইকেটের বিশাল ব্যবধানে হারালো বাংলাদেশের মেয়েরা। হাতে ছিল আরও 25 বল। এ জয়ে সুপার 6-এর লড়াইয়ে গ্রুপ 1-এ টেবিলের 4-এ উঠে গেল জুনিয়র টাইগার্সরা। মালয়েশিয়ার কুয়ালালামপুরে বৃষ্টির কারণে 13 ওভারে নেমে আসে খেলা। টস হেরে আগে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ জুনিয়র মেয়েরা। নিশিত আক্তারের ধ্বংসাত্মক ঘূর্ণিতে লণ্ডভণ্ড হয় ক্যারিবীয় ব্যাটিং লাইন আপ। মাত্র 16 রানেই 3 উইকেট নিয়ে বেকায়দায় ফেলে দেয় ওয়েস্ট ইন্ডিজদের। চতুর্থ উইকেটটি জুটি ভাঙে জান্নাতুল মাওয়া দলীয় 22 রানে। বাকি জোড়া আঘাত হানেন আনিসা আক্তার। শেষ পর্যন্ত 6 উইকেটে 54 রান করে ক্যারিবিয়ান জুনিয়ররা। স্বল্প পুঁজি পেয়ে জবাবে দিতে নেমে ফাহমিদা চয়া 14 ও জুয়াইরিয়া ফেরদৌস 25 রান করে জয় নিশ্চিত করেন। এর সাথে শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। রেলের কর্মবিরতিতে সারা দেশে যাত্রীদের দুর্ভোগ, আর কোনো দাবি মানা সম্ভব নয় বললেন অর্থ উপদেষ্টা। জনগণ থেকে দূরে সরে গেলে পরিণতি হবে 5ই আগস্টের মতো বললেন তারেক রহমান। মহার্ঘ ভাতার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। দেয়ার কথা কে বলেছিল জানেন না উপদেষ্টা। শেখ হাসিনাকে ফেরাতে কাজ করে যাবে দুর্নীতি দমন কমিশন। র্যাব বিলুপ্তির জন্য আবারও হিউম্যান রাইটস ওয়াচের আহ্বান। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।